স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুনির। থেকে আসছে জাতীয় ঐক্যের ডাক, তবে দেশের প্রধান দুই দলের কাছে আসার কোনো ইঙ্গিত আপাতত মিলছে না। এসব নিয়ে আজকের আলোচনা একা ঐক্য। কথা বলতে স্টুডিওতে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজি, আছেন সমাজতান্ত্রিক গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। আমি ডক্টর রুস্তম আলী ফরাজি আপনার কাছ থেকে জানতে চাইব যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলের লড়াইয়ে বর্তমান জাতীয় সংসদের সব দলই ঐক্য মতে আছে। সংসদে একমত হয়ে গেলে জাতীয় ঐক্যের আর কোনো প্রয়োজন রয়েছে কিনা, মানে সংসদে ঐক্য কেন যথেষ্ট নয়? সংসদের সব এলাকার জনপ্রতিনিধিরাই আছেন, সংসদে ঐক্য হয়ে যাওয়ার পরও একটি ঐক্যের খোঁজে কেন আমরা সবাই? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমি আজকের এই টেলিভিশন যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আপনার জবাবের প্রথমেই আমি এই মাস আগস্ট মাস, মানে শোকের মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই শাহাদাত বরণ করেছেন। সুতরাং তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করে আপনার কথার আমি জবাব দিচ্ছি। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে সন্ত্রাস, অরাজকতা, অ্যানার্কিজম বা জঙ্গিবাদ যেভাবেই বলি আমরা, এটা যেটা অশান্তি সৃষ্টি করে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সহ অবস্থান সকল মানুষ এটা চায়। বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, তারা শান্তিতে বিশ্বাস করে এবং সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে চলতে চায়, সামাজিক সম্প্রীতি বজায় রাখে। দীর্ঘ হাজার বছরের ইতিহাসে আমাদের সেটাই মানে আমরা দেখছি। তো সেই বাংলাদেশ, মানে এখানে 90% উপর মুসলমান, তারপরেও কিন্তু তারা উদার গণতান্ত্রিক মনা, ধর্মেও তারা বিশ্বাসী, অনুভূতিশীল, খুব সেন্সিটিভ, কিন্তু কখনো সংঘাত তারা পছন্দ করে না, হানাহানি মারামারি এগুলো পছন্দ করে না। বাংলাদেশের ইতিহাস এটা নাই। বাংলাদেশে যদি একটু পিছনে তাকান, এরকম আজকে যা ঘটছে এটা কিন্তু 60-এর দশকেও ঘটছে। 60-এর দশকে আমরা যখন দেখছি এই স্বাধীনতার আগে, পাকিস্তান হওয়ার আগে অনেক দাঙ্গা হয়েছে। পাকিস্তানের পরপরও যখন 64 সালে যখন দাঙ্গা হয়, তখনই কিন্তু নেতৃত্বে চলে আসে বঙ্গবন্ধু। তখন কিন্তু সরকারে ছিল একজন মুসলিম লীগ, কিন্তু বঙ্গবন্ধু সেই সময় যে সমগ্র এই দাঙ্গা পীড়িত মানুষ, সন্ত্রাসের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং তিনি যুবকদেরকে প্রথম সংগঠিত করেন, তাদের মাঝে নিজে গিয়ে তাকে মোবিলাইজ করে একবার সমস্ত মিডিয়াকে সে এই পয়েন্টে নিয়ে আসে যে না, কোনোভাবে মানে সন্ত্রাসের কাছে মাথা নত, সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করা যাবে না। সাম্প্রদায়িকতা যদি আজকের আমরা উস্কে দিই, একদিন এটা মহিরূপ ধারণ করবে এবং তারপরে সেটাকে কিন্তু আমাদের সমস্ত প্রগতির প্রতিবন্ধকতা হবে, সামাজিক উন্নয়ন ব্যাহত করবে এবং জাতিসত্তা বিকাশের যে আমাদের ধারাগুলো সব মানে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। এবং সেই সাথে আমরা বলতে হবে যে তিনি সফল হয়েছেন। তার সফলতার কারণেই তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছেন, বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ করেছেন, স্বায়ত্ত শাসনের পক্ষে আনছেন, 6 দফা আন্দোলনের পক্ষে আনছেন, 11 গণ অভ্যুত্থান হয়েছে এবং সর্বোপরি এটি জাতির মুক্তির পক্ষে সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করতে পারছেন। সমগ্র শ্রেণী মানুষ, কোনো পেশাজীবী বাদ ছিল না। তারা সত্তরে নির্বাচনও করলেন, সে নির্বাচনেও জয়লাভ করলেন। এরপর মুক্তি সংগ্রামের মধ্য দিয়া দেখা গেল যে না, পরাজিত হলো এই অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি পরাজিত হলো, উগ্রবাদী শক্তি পরাজিত হলো, প্রতিক্রিয়াশীলরা পরাজিত হলো এবং যারা এদেশের মানুষের মুক্তি চায় না তারা পরাজিত। একটি বড় দিক আজকের সেই বাংলাদেশ অনেক চড়াই উতরাই পড়িয়ে আছে, গণতন্ত্র ব্যাহত হয়েছে, সামরিক শাসন এসেছে, মানে ত্রুটি বুচ্ছিতি যেভাবে যাই হোক না কেন, আজকের যে পর্যায়ে আমরা এসেছি, বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নের একটি প্রক্রিয়ার বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে। যে যেভাবেই সমালোচনা করে এক একজন করতে পারে, কিন্তু আমি একজন স্বতন্ত্র সদস্য হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে, অনেক, এটাকে স্বীকার করতে আমার হবে। এই ডেভেলপমেন্টের পরে অনেক সমস্যা আছে, যেখানে উন্নয়ন সেখানে উন্নয়নের আবার বাধা থাকে, উন্নয়নের সময় উন্নয়নের আবার কিছু ড্রপ আউট থাকে, অনেক কিছু থাকে। সেই সব ব্যাপার নিয়ে আলোচনা আবার ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমরা অর্থনৈতিকভাবে, খাদ্যে, ফুড সিকিউরিটিতে, হেলথে এবং এডুকেশন অ্যাজ এ হোল দি ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক্সে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু এই সময় আমাদের দেশে আবার যে মানে দাঙ্গা শুরু হয়েছে, যে জঙ্গিবাদ শুরু হয়েছে, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে অগ্রহণযোগ্য একটি ব্যাপার। এটা কোনোভাবেই সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে না। এখন না নেওয়ার কারণে সমগ্র মানুষ চায় শান্তি। আমরা একটা মানুষ বাসে যাবে, সেখানে কেউ বোমা মারবে, কিছু হয় না। হোটেলে যাবে, বোমা মারবে, কেউ পছন্দ করে না। স্কুলে যাবে, সেখানে মেরে ফেলবে, গ্রেনেড মেরে, এটা কোনো মানুষ পছন্দ করে না। এখন কিছু মানুষ তো পছন্দ করে, তা নইলে এই অপকর্ম কী করে চলে? এই জন্য
একটা জাতীয় ঐক্য একান্তই প্রয়োজন। এটা আপনি যেটা বলেছেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এই ঐক্যের ব্যাপারে অলরেডি পার্লামেন্টে তো আলোচনা হয়েছে। পার্লামেন্টে যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় সাধারণ বিধিতে যখন 147 আলোচনা করে, সেই আলোচনায় সবাই অংশগ্রহণ করে। দুর্ভাগ্য আমি সেদিন অনুপস্থিত ছিলাম স্বাস্থ্যগত কারণে, আমার নাম ডাকছে, আমি ছিলাম না। তবে সেখানে একটা সবাই একমত পোষণ করেছে, একটা ঐক্যমত পোষণ করেছে যে না, কোনোভাবেই আমাদের প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছিল আসলে, যে সংসদ ঐক্যমত হওয়ার পরও সে কোথায় কেন আমি এটার পিছনে আরেকটু বলে দিই। এর আগে যখন আবার ওই গ্রেনেড হামলা করতো, ট্রেনে বোমা মারতো, মানুষ হত্যা করতো, বিভিন্নভাবে আগুন অগ্নিসংযোগ করতো, এই তখনও কিন্তু একটা আমরা ঐক্য পার্লামেন্টে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে একটা রেজলিউশন করেছিলাম এবং আমরা মানববন্ধন করেছি এবং সমগ্র জাতি এক হয়েছে, যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সফলতা হয়েছে যে সেটা না, যারা করেছে তারা ভুল করেছে, তারা নিজেরাই বুঝতে পারছে যে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং বাদ দিয়েছে। আজকের পার্লামেন্টেও যেহেতু এটা একটা ঐক্যের পরিধি সৃষ্টি হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এখন বাহিরে যারা আছে সবাই তো আর এমপি না, সব এখানে পেশাজীবী আছে, সুশীল সমাজ আছে, মিডিয়া কর্মী আছে, শিক্ষাবিদ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, সমস্ত মানুষকে মোবিলাইজ করতে হবে। সেই কারণে আছে বলে আমি মনে করি, সেই কারণেই বলা হয় যে না, ঐক্য দরকার আছে, ঐক্য দরকার আছে, কিন্তু ঐক্য এমন ঐক্য না যিনি ঐক্য মুখে বলবেন অন্তরে আমি ডক্টর সলিমুল্লাহ খান আপনার কাছে জানতে চাইবো যে এই প্রশ্নটি ধারাবাহিকতা, যে জাতীয় সংসদে সব দলের প্রতিনিধি থাকা সত্ত্বেও এবং ঐক্যমত্যটি প্রতিষ্ঠিত হওয়ার পরও আমরা আসলে জাতীয় ঐক্যের জন্য আশা করছি, বা জাতীয় ঐক্যের কারণ ডক্টর ওসমান ফরাজ একটি ব্যাখ্যা দিলেন বটে যে আমরা পেশাজীবী বা অন্যান্য সাংস্কৃতিক লোকদেরকেও একটি ঐক্য মতের মধ্যে আনতে চাই, সেই কারণে কিনা সেটি আপনি একটু উনার বক্তব্যে আপনি কনভিন্স কিনা সেটা একটু জানতে চাইবো। আর আমাদের মূল প্রশ্ন আপনার কাছে, যে জঙ্গিবাদ প্রতিরোধে শুধু বিএনপি না, সুধী সমাজ থেকেও একটা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একটা মঞ্চে আনার ইচ্ছাই বেশি দেখা যায়। আওয়ামী লীগ ও বিএনপি হাতে হাত রাখলে আত্মঘাতী জঙ্গিরা ভয় পাবে কিনা, এটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির একসঙ্গে আসার ডাক আপনারও আহ্বান কিনা। একটু পেছন থেকে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে যেটাকে বলা হয় 9/11, তারপরে সেখানে অনেকগুলো জরুরি আইন পাশ হয়েছে, অর্থাৎ এবং কমিটি হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকেও অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনের জন্য প্রস্তাব পাশ করেছে, 1373 নম্বর প্রস্তাব, আমরা যেটি 2004 সনে এইসব প্রস্তাব হয়েছে। কি জন্য? যে সারা পৃথিবীর সব দেশকে তারা বলেছে আপনারা সন্ত্রাস বিরোধী আইন করুন। জাতিসংঘের ইতিহাসে একটা অদ্ভুত ঘটনা, 191টি দেশের মধ্যে 160টি দেশ 9 মাসের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে ওই বিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা রিপোর্ট করেছে। যদি জাতিসংঘের অন্যান্য আইনের ক্ষেত্রে দেখেন এত তাড়াতাড়ি প্রত্যেক দেশ সাড়া দেয় না। তো আমাদের দেশও অন্য কারণে আমরা আসি। মার্কিন দেশে আপনি বলবেন না যে সেখানে নির্বাচন ঠিকভাবে হয়নি, সেখানে আপনি বলবেন না যে যারা প্রতিনিধিত্ব করা দরকার তারা সংসদে নেই। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমীক্ষা প্রকাশ পাচ্ছে জনগণ সরকারকে বিশ্বাস করে না, অন্তত এই কাউন্টার টেরোরিজমের প্রশ্নে। এবং তারা মনে করে যে গভর্নমেন্ট ইজ ইন ডিক্লাইন, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে অথবা জনগণের কল্যাণের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষমতা ক্রমশ সেখানে অকার্যকর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি আমি, আপনি চাই আমি এভিডেন্স দেবো। দেখুন বাংলাদেশও হচ্ছে কি, সংসদ যদি ঐক্যবদ্ধ হয়, আসলে ঐক্যের ধারণাটা সংসদের মধ্যে নিহিত নয়। ঐক্যের ন্যাশনাল সিকিউরিটির যে কথাটা এখন সর্বত্র উঠেছে, যেমন তুরস্কে, দক্ষিণ কোরিয়ায় একটা ন্যাশনাল সিকিউরিটির ডক্ট্রিন হচ্ছে, যেটার মানে হচ্ছে সিভিল বা মিলিটারি একসাথে শাসন করা। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা হচ্ছে, এগুলি পাকিস্তানে আছে। এখন প্রশ্নটা হচ্ছে ঐক্য বলতে এইটা বোঝানো হচ্ছে, নাকি ঐক্যের যে মূল ধারণা জনগণের সাথে রাষ্ট্রের ঐক্য? এখনো দেখেন রাষ্ট্র আর জনগণ কিন্তু এক হয়নি। যেখানে আমাদের এখানে যে আইনগুলো হয়, কাউন্টার টেরোরিজম অ্যাক্ট ভারতে অজস্র হচ্ছে, মিসা থেকে শুরু করে মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে ভারতে কত রকমের যে সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, সেখানে জম্মু কাশ্মীর সমস্যা আছে, পাঞ্জাব সমস্যা আছে, উত্তর পূর্বের সমস্যা আছে, এবং মধ্য ভারতের সমস্যা আছে, বামপন্থীদের সমস্যা আছে। সেই জন্য আমি বলছি যে সেইখানে দেখা যায় কি, যখনই ন্যাশনাল সিকিউরিটির কথা হয় কি জানেন, মূল কথাটা সিকিউরিটি অফ দ্য স্টেট, রাষ্ট্রের নিরাপত্তা। তার বিপরীতে দাঁড়ায় কি, জনগণের নিরাপত্তা। তাহলে রাষ্ট্র এবং জনগণ আমরা ধরে নিয়েছিলাম যে এক জিনিস, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তাকে মাঝে মাঝে বিঘ্নিত করে। এটা হচ্ছে শাকের করাতের মতো। আপনার সন্ত্রাস দমনের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপ তো এই দেশে আছেই আইনের দিক থেকে।
যেমন 1861 সনের পুলিশ আইন অনুসারে এই দেশের পুলিশ চলে, পুলিশ সমস্ত ফৌজদারি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে আমাদের দেশে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি আমরা ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি আস্থা দিতে পারি না, যেমন সেখানে ফাঁক দিয়ে বেরিয়ে যায় অথবা বিচারে বিলম্ব হয়। এই দুটো কারণেই আমরা বিশেষ আইনের দাবি তুলেছি এবং সেই আইন ভারতে যথেষ্ট হয়েছে। এখানে পাকিস্তানি পিরিয়ডটা যাওয়ার কারণে আমরা একটা পর্দায় আচ্ছন্ন করে ফেলি। ব্রিটিশ আমলে যে আইনগুলো হয়েছিল জাতীয় নিরাপত্তার জন্য সেগুলি আমাদের মোটামুটি চলছে, তারপরে যা কুলাচ্ছেন আমরা নতুন করে করছি। আমার বক্তব্য হচ্ছে এটাই, জাতীয় ঐক্য এই জন্যই প্রয়োজন। রাষ্ট্রের সাথে জনগণের যে ঐক্য সেটা আমাদের এখানে ব্যাহত। রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা এক হওয়া উচিত, কিন্তু এক নয়, বরঞ্চ রাষ্ট্রের নিরাপত্তা বেড়ে গেলে জনগণের নিরাপত্তার হানি হয়। আগে আমরা নিরাপত্তা বলতে কি বুঝতাম? আক্রমণকারী বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে দেশকে দাঁড় করানো, আমাদেরকে দেশকে রক্ষা করানো, জনগণের এইটাই ছিল নিরাপত্তা। এখন এই যে নতুন সমস্যা যেটা আমরা দেখছি, শুধু ব্যক্তিগত একজন দুজন গুপ্ত হত্যা করছে সেটা নয়, ব্যাপকভাবে দলগতভাবে সম্মিলিতভাবে গোষ্ঠীগতভাবে যখন আক্রমণ হয়, যেটাকে আমরা এখন নতুন নাম দিচ্ছি নতুন ধরনের যৌথ সন্ত্রাসবাদ, যেটা এক ধরনের রাজনৈতিক আন্দোলনের মতো কিন্তু যেটা রাষ্ট্রের সীমার বাইরের থেকে আসে। তো সেটা দমন করার জন্যে জনগণকে নতুন করে সংগঠিত করা দরকার, কারণ রাষ্ট্র একা এটা পারে না দীর্ঘমেয়াদীতে। যেমন পুলিশ অপারেশন দিয়ে ব্রিটিশরা এই দেশে যেগুলো যা সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন ছিল সেগুলোকে তারা দমন করেছে। সেই 1890-এর দশক 1900 সনের দশক থেকে শুরু করে 1930 পর্যন্ত যত রকমের জাতীয় মুক্তিকামী অথচ পদ্ধতির দিক থেকে সন্ত্রাসমূলক আন্দোলন হয়েছে, তখন তাদেরকে কি নাম বলা হতো? তাদেরকে প্রথমে বলা হতো অ্যানার্কিস্ট, তারপরে বলা হতো টেরোরিস্ট। এবং তারা নিজেদের বলতেন বিপ্লবী, কেউ কেউ নিজেদেরকে টেরোরিস্টও বলেছেন। টেরোরিজম কথাটা আজকে যতই খারাপ শোনাক না কেন, 200 বছর আগে এত খারাপ শোনাতো। যেমন ফরাসি বিপ্লবী যারা বিপ্লবী তারা নিজেদের টেরোরিস্ট বলতো, রবস্পিয়ার, দাতো, এরা বলছে আমরা টেরোরিস্ট, আমরা টেররের মাধ্যমে দেশ শাসন করব। এখন সমস্যা হচ্ছে কি, সন্ত্রাস কথাটা শুধুমাত্র রাষ্ট্র বহির্ভূত যারা সন্ত্রাস করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, রাষ্ট্র সন্ত্রাস করে, এই কথার মনে দরকার। কাজে আমি শেষ কথাটা এটাই বলি, রাষ্ট্র মাঝে মাঝে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে জনগণকে ভীত করে তোলে। এটা ইংরেজিতে বলে তারা ওভার অয়িং দ্য পিপল। এটা ব্রিটিশ আমলে ঔপনিবেশিক রাষ্ট্র করেছে। আমার মূল প্রশ্ন হচ্ছে, আমরা তো স্বাধীন হয়েছি দুইবার, আমরা ব্রিটিশ রাষ্ট্র থেকে জনগণকে ভয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আলাদা হয়েছি? আমি ডেভিড আর্নল্ড বলে একজন ব্রিটিশ ইতিহাসবিদ, যিনি রণজিৎ গুহদের শিষ্য, তিনি পুলিশ সম্পর্কে একটা প্রবন্ধে বলেছেন মাদ্রাজের উপর গবেষণা করতে গিয়ে, এইটা হচ্ছে ব্রিটিশ ঐতিহ্য এখন ভারতের সমানে চলেছে। আমি ভারতের উদাহরণ দিচ্ছি এই জন্য যে তিনটা কথা বলবো। আমাদের সিকিউরিটির কনসেপ্ট তিনটা। একটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সভরেনিটি, আমাদের দেশের জনগণের এক অংশ রাষ্ট্রকে আক্রমণ করছে, তারা যত ক্ষুদ্র হোক, যত বিপদগামী হোক, এটা হচ্ছে প্রথম আমাদের সিকিউরিটি। আর একটা কি আমাদের রিজিওনাল সিকিউরিটির প্রশ্ন আছে, আমাদের সাথে ভারত জড়িত, চীন জড়িত। আর একটা গ্লোবাল সিকিউরিটির প্রশ্ন আছে, আমরা সারা পৃথিবীর সাথে জড়িত। এই সময় ব্রেজনেভের আমলে এশিয়ার যৌথ নিরাপত্তা বলে একটা কথা তারা বের করেছিল। আমাদের ভারতের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ভারত বলছিল বাংলাদেশের কোনো সামরিক বাহিনীর দরকার নাই, কারণ কি ভারতের সাথে যেহেতু আমাদের বন্ধুত্ব, তোমার এত টাকা পয়সা খরচ করার দরকার কি, এটা বলেছে তারা। এবং ভুয়া কথা নয়, এটা তারা বলছিল কি যৌথ নিরাপত্তার ব্যবস্থা আমরা করতে পারি। আমি বলছি এখন যে নিরাপত্তার সমস্যা আমাদের দেখা দিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে যুক্ত হয়েছে এই ইসলামিক টেরোরিজম নামে বাহির থেকে আসা, এইটার আক্রমণের শিকার ভারত হয়েছে। ওই বোম্বে আক্রমণ থেকে শুরু করে আমরাও হয়েছি। এইখানে আমাদের আঞ্চলিক সহযোগিতা দরকার, আমাদের বৈশ্বিক সহযোগিতা দরকার, কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের জনগণের সাথে সরকারের সহযোগিতা। আমাদের একটা ভালো সুনির্বাচিত পার্লামেন্ট থাকা সত্ত্বেও সেই ইমানটা আমাদের নেই। সেই ডক্টর রুস্তম আলী ফরাজি, আমরা একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো যে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য করতে বিএনপির সিনিয়র নেতারা 20 দলের বাইরে থাকা বিভিন্ন দলের সিনিয়র নেতাদের কার্যালয়ে বা বাসায় গিয়ে দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতটি প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ, আপনার বিশ্লেষণ জানতে চাইবো, এবং আপনি কোনো দাওয়াত পেয়েছেন কিনা সেটিও একটু জানতে চাইবো, যে আপনি কোনো দাওয়াত পেয়েছেন কিনা। সলিমুল্লাহ খান, আপনি যখন আবার আপনার কাছে ফিরবো তখন এটা একটু জানতে চাইবো যে আপনি জঙ্গিবাদের জন্য যে ঐক্য, জনগণকে সাথে নিয়ে যে ঐক্য, তাতে কার নেতৃত্ব বা এরকম কোনো যৌথ নেতৃত্ব আশা করেন, নাকি আওয়ামী লীগেরটাকে বিএনপি আসবে, বিএনপিটাকে আওয়ামী লীগ আসবে, আপনি কোনটা দেখতে চাইছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ডক্টর রুস্তম আলী ফরাজি, আমরা জানতে চাইছিলাম জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য করতে যে বিএনপির সিনিয়র নেতারা 20 দলের বাইরেও অনেক নেতাদের বাসায় যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, সেটিকে আপনি কিভাবে দেখছেন, এবং জানতে চাইছিলাম যে আপনি দাওয়াত পেয়েছেন কিনা। শুনেন, দাওয়াত আমি পাই নাই, এখন কারা কারা পাইছে আমি জানি না।
তবে আমি একটু যেহেতু ভাইয়ের কথা ধরে আর আপনার কথা ধরে বলি যে দেখেন আসলে এই যে রাষ্ট্র পারবে না সেটা ঠিক না। রাষ্ট্র কিন্তু ভারতে দেখা গেছে নকশালরা যে হত্যাকাণ্ড ঘটাইছিল সেটা কিন্তু ইন্দিরা গান্ধী সরকার সেখানে সফল হয়েছে, শ্রীলঙ্কাতেও আমরা দেখছি সফল হয়েছে, অনেক রাষ্ট্রে সফল হয়েছে। আবার এখন যে সমস্যাটি আমরা দেখি এটা একটা বৈশ্বিক, এটা গ্লোবাল, সারা পৃথিবীতে চলছে। আজকে যা ফ্রান্সে কি আমাদের দেশে তার চেয়ে শতগুণ বেশি ফ্রান্সে আজকে ভীতি আর আতঙ্কের ভিতরে মানুষ বাস করে, আমেরিকার মতো জায়গায় সেই একই অবস্থা। কিন্তু আপনি কি মনে করেন যে সরকারের প্রতি বা সংসদের প্রতি ঈমান না থাকার যে জনগণের পরিস্থিতির কথা ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন, ফ্রান্সে অবস্থাটা সেরকম? ফ্রান্সের লোক তো সরকারকে বিশ্বাস করে, পুলিশকে বিশ্বাস করে, সরকার এক্সটেন্ডেড হ্যান্ডকে বিশ্বাস করে, আমাদের চেয়ে বেশি বিশ্বাস করে অ্যাটলিস্ট। এখানে সরকারের উপর পার্লামেন্টের তো আস্থা আছে, সরকারের ভিতর একটা মানে পার্লামেন্টের ঐক্যমত আছে যেটা আগেই জানছেন, এবং জনসমর্থন সরকারের প্রতি ভালো আছে, এটার ব্যাপারে কোনো দ্বিমত না। এখানে যেটা সমস্যাটা হচ্ছে, এর আগে যেটা হয়েছিল সে দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল, পাওয়ার কেন্দ্রিক, যেটা সরকার বন্ধ করে দিচ্ছে। এখন যেটা হচ্ছে সেটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করে, কেউ আইএস বলে, কেউ জেএমবি বলে, কেউ অন্যভাবে বলে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের দেশের যে জনগণের যে মেন্টালিটি, জনগণের যে সামাজিক যে অবস্থান, ধর্মীয় যে অবস্থান, তাতে এখানে ওই ধরনের যেটা আফগানিস্তানে, ইরাকে বা অন্যান্য পাকিস্তানে বিভিন্ন দেশে যেভাবে আল কায়দা, লাদেন বা যে তারা করেছে, সেই ধরনের অবস্থা এই দেশে তৈরি করতে পারবে না, সেটা সম্ভাবনা কম। এটা কি আপনার উইশফুল থিংকিং? হ্যাঁ, নাকি সত্যি সত্যি সম্ভাবনা কম? এটা সম্ভাবনা আমি কম মনে করি। তবে বিচ্ছিন্ন ঘটনা যে এখানে ঘটবে না, কিছু লোক তো গেছে এবং কিছু লোক ট্রেনিংও দিচ্ছে, বুঝিয়ে দিক না বুঝিয়ে দিক। এখন যেটা আমরা দেখছি সেটা হলো যে কারা ট্রেনিং দিচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদেরকেও এভাবে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, বা মাদ্রাসায়। কারণ হু আর দ্য পিপল? এখন এখানে একটা ব্রেন ওয়াশ আছে, এইটাকে এখানে আসল জায়গায় আসতে হবে। আপনাকে আসতে হবে মাদ্রাসায় যারা খুব একটু গরিব থাকে এবং লেখাপড়া পিছনে পড়া থাকে, তাদেরকে তারা ব্যবহার করতে পারে, এটা একটা টার্গেট আছে। এবং ইংলিশ মিডিয়ামে যারা হতাশ থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, বাবা থাকে অন্য কাজে, মা থাকে অন্য কাজে, কেউ থাকে ক্লাবে গিয়া বাবা থাকে পয়সা আয় করবে, কেউ বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, করাপশন করে, বাসায় যখন দেখে বেতন পায় 50,000 টাকা আর বাসায় নিয়ে আসে 25 লক্ষ টাকা মাসে, ওই সন্তানের মাঝে তো নানা ধরনের প্রতিক্রিয়া কাজ করে। খুবই সরলীকরণ হচ্ছে ডক্টর ফরাজি, কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডে যেসব লোকরা জঙ্গিতে যোগ দিচ্ছে, যেসব, আমি ইংল্যান্ডের কথা বলছি, আমি বাংলাদেশের কথা বলছি, I'm telling about the Bangladeshi people, তখন তাদের কিন্তু হতাশা কাজ করতে পারে এবং ফ্রাস্ট্রেট হতে পারে, কারো মাদকে যেতে পারে, এবং তাদেরকে ব্যবহার করা অতি সহজ। এটা এখন এটার করণীয় কি? করণীয় প্রথম হলো যে পরিবার তার সন্তানকে দেখাশোনা করতে হবে। পরিবারের উপর, সন্তানের উপর তার যে কন্ট্রোল, যে পারিবারিক, সেটা নাই। পিতামাতার তো নজরদারি থাকা দরকার, খবরদারি থাকা দরকার, সবকিছু সুশাসন দেওয়া দরকার, নৈতিক শিক্ষা দেওয়া দরকার, নৈতিক মূল্যবোধে বড় করা দরকার, তাকে চারিত্রিক দৃঢ়তায় বড় করা দরকার, দেশপ্রেম দেওয়া দরকার, স্কুলের দেওয়া দরকার। স্কুলের সেই অবজারভেশন নাই, সেই ধরনের পরিবেশ নাই আমাদের, এ দুটো। এখন এরপরেই আসছে যে সামাজিক পরিবেশগুলো তারা করবে। এখন সেইটা নাই বিধায় তো আজকের আমাদের ছেলেপেলেরা নষ্টের দিকে যাচ্ছে। এখন আমাদের এটাকে ফিরাতে হবে। ফিরাতে গেলে এখন কিভাবে করা যাবে? আমাদের সবাইকে তাইলে এক আওয়াজে আসতে হবে, এবং সেটা তো বিচ্ছিন্নভাবে উনি দিলেও অনেকে যাবে না, আপনি দিলেও যাবে না, আমি দিলেও যাবে না। সেটার কতগুলো মাধ্যম আছে। যেমন আজকের যেহেতু সরকারে যিনি আছে, তাকে সেইটার আহ্বান দিতে হবে, তার আহ্বানে অন্যরা সবাই সেখানে। আপনি সেটা মনে করছেন? ডক্টর সলিমুল্লাহ খান এই বিষয়ে কি মনে করেন, যে এটা কার আহ্বানে আসা উচিত, সেটা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক সুশীল সমাজের সভ্য এমন ব্যক্তিদের কাছে টানতে প্রয়োজনে জামায়াতকে বাদ দেওয়া যেতে পারে বলে মনে করছেন বিএনপি কে সমর্থন করেন বা পরামর্শ দেন এমন বুদ্ধিজীবীরা? আপনি জানেন অধ্যাপক এমনউদ্দিন আহমেদ আজকে স্পষ্টই বলেছেন যে জামায়াতকে ওইভাবে রাখার আর প্রয়োজন নাই, জামায়াত একটি দায়ে বা বোঝায় পরিণত হয়েছে। আপনি তার এই পর্যবেক্ষণ কিভাবে দেখছেন? তার আগে বলছি যে আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা আপাতত ভালো শব্দ না থেকে সন্ত্রাসবাদ বলছি, এটা হয়তো সন্ত্রাসবাদের চেয়েও বেশি কিছু। এটা এক ধরনের রাজনৈতিক যাতে বলে আন্দোলন। আমি বলবো যে এটা ট্যাকটিক্স হিসেবে তারা সন্ত্রাসকে গ্রহণ করেছে। তো সেইটাকে আমরা বোঝার জন্য দুটো থিওরি পাই মোটামুটি। একটাকে ইংরেজিতে যদি বলি যে সন্ত্রাস হচ্ছে এক ধরনের উপসর্গ, সিনড্রোম। মানুষের বলে না ডাউন সিনড্রোম হয়, এটা সন্ত্রাস সিনড্রোম। যে দেশের মধ্যে কোনো আমরা মনে করি কি হয়তো একটা ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত, সেরকম সে মানসিকভাবে সন্ত্রাসী হয়েছে, এটা। আরেকটা থিওরি হচ্ছে ব্রেন ওয়াশ থিওরি। সেটা বলতেছে কি
সন্ত্রাসের একটা হাতিয়ার, অন্য রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এই তরুণদেরকে ব্যবহার করছে। এখন দুটো থিওরির মধ্যে হয়তো আংশিক সত্য থাকতে পারে। কিছু কিছু তরুণ নিজের উদ্দেশ্যেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে সে হয়তো তার রাজনৈতিক নেতা খুঁজতে গেছে যে আমি এরকম একটা প্রতিরোধ করতে চাই, আর বলছে না, ওই ধরনের তরুণদেরকে বেছে বেছে তারা তাদের কাজে রিক্রুট করছে। এই যে দুটো থিওরি, একটা হচ্ছে টেরোরিজম অ্যাজ সিনড্রোম অ্যান্ড টেরোরিজম অ্যাজ এ টুল, আমি এই দুটো কথা পরিষ্কার করতে চাই। এখন সেটা যদি আমরা ঠিক না হয়, এখন ধরেন সরিষার মধ্যেই তো ভূত থাকে। এখন বিএনপি আগে বলছে আসো আমরা সবাই ঐক্য করি, ধরুন কথায় কথায় তর্কের খাতিরে বিএনপি এই সন্ত্রাসের হোতা, তাহলে তার সাথে আপনি ঐক্য করবেন কি করে? আপনার তো আগে এটা নির্ণয় করতে হবে। আজকে পুলিশ বাহিনী দেখিয়েছে এটার মাস্টার মাইন্ড যারা, দুজনের নাম প্রকাশ করেছেন তারা, তাদের জন্য তারা পুরস্কার ঘোষণা করেছেন। আচ্ছা, তারা যদি এখন পরে খুঁজে পায় যে পিছনে আরো মাস্টার মাইন্ড আছে, মাস্টারের মাস্টার আছে কথায় কথায়, সেই জন্য সরিষার মধ্যে ভূত থাকলে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো যাবে না। এখন অধ্যাপক এমাজউদ্দিন সাহেব যেটা বলছেন যে এটা একটা লায়াবিলিটি হয়েছে, এমাজউদ্দিন বিএনপি নন, আপনার জানতে হবে। সুতরাং এটাকে বিএনপির বক্তব্য হিসেবে নেওয়া যাবে না। এমাজউদ্দিন সাহেব বিএনপির সাথে বহুদিন ধরে জড়িত আছেন, তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন থেকে বিএনপির সাথে আছেন, অধ্যাপক হিসেবে তার সুনাম আছে এবং দেশের মানুষ বুদ্ধিজীবী হিসেবে তাকে সম্মান করে, আমরাও সম্মান করি। কিন্তু তার সবগুলো কথাকেই বেদ বাক্য বা অভ্রান্ত কেউ বলবেন না, তিনি নিজেও বলবেন না। তিনি এখন যেটা বলছেন সেটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে। আমাদের দেখতে হবে যে মূল বিএনপি নেতৃত্ব তারা তো হাজির আছেন, তারা তো মারা যাননি, তো তারা কি বলছেন? তাদের কাছে জামাত যদি লায়াবিলিটি হয় তারা সেই ঘোষণা দেবেনি, যদি তারা দিতে চান। তারপরের প্রশ্ন হচ্ছে এই সন্ত্রাসের ফলে আমরা দুটো থিওরি দিই, এই সন্ত্রাস কে করছেন, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে সন্ত্রাস না করলে এর বেনিফিশিয়ারি কারা, লাভজন কারা হচ্ছে। এখন সন্ত্রাসের উদ্দেশ্য আমি বলি যে বর্তমানে বাংলাদেশের সরকার যেটা আছে সেইটাকে ক্ষমতায় অস্থিতিশীল করে তোলা এই সন্ত্রাসবাদীদের একটা উদ্দেশ্য। অনেকে বলছেন না, যারা এটাকে সিনড্রোম হিসেবে নিয়েছে তারা এটাকে জেহাদ হিসেবে নিয়েছে, তারা এটা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করছে যারা, তাদের কাছে এই সন্ত্রাস এই সরকারকে ফেলে দেওয়া নয়, পরের সরকারকে তারা ফেলে দেবে যতক্ষণ তাদের নিজেদের সরকার না আসতে পারে, এটা তো পরিষ্কার। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে জনগণ এটাকে কিভাবে নিচ্ছে, এটাই আমি মনে করি নির্ধারক প্রশ্ন। আমার বক্তব্য যদি আপনি বলতে চান, আমি জনগণের প্রতিনিধি নই, কিন্তু আমি জনগণের কথা যেভাবে কল্পনা করছি সেটাই বলছি। জনগণ যদি এই সন্ত্রাসীদের দ্বারা উদ্দীপিত হতো, তাদের সমর্থন করত, তাহলে তারা এটা আরো করত। কিন্তু জনগণ যদি সেটা প্রত্যাখ্যান করে, ওই জায়গাতেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং পুলিশের নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে কিছুদিন দমন করা যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দমন করতে হলে জনগণ কর্তৃক তাদের প্রত্যাখ্যাত হতে হবে। আমার ধারণা এখানে তাদের কার্যবলী শুধুমাত্র বর্তমান সরকার বা বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে নয়, সমাজে যে অনেকগুলো দীর্ঘদিনের যে আমাদের কতগুলো বিশ্বাস, লালিত বিশ্বাস, সমাজের কতগুলো অন্তর্নিহিত কাঠামো আছে, দেখা যায় না, ইনভিজিবল স্ট্রাকচার, সেটাকেও তারা আঘাত করছে। যে কারণে যেমন তার ইসলামের নাম ব্যবহার করে যে কোনো লোককে হত্যা করা যারা নিরপরাধ, এটা ইসলামের কোনো ব্যাখ্যা মতে সমর্থনযোগ্য হয়নি, এবং শুধুমাত্র আমাদের দেশের মুসলমান নয়, সারা পৃথিবীতেই বলবে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন আফগানিস্তান, ইরাক বা সিরিয়াতে যেখানে যুদ্ধ বৈধ, আমি একটা এখানে হাদিসের কথাই বলি, যদি কোনো যুদ্ধে আপনার জেতার সম্ভাবনা শতকরা 1/2 নেই, তেমন যুদ্ধে যাওয়া জায়েজ নয়। দারুল হার্ব এবং দারুল ইসলাম যে তর্ক ব্রিটিশ আমলে এখানে করেছিল, এখানে জুমা পড়া যাবে কি যাবে না, 1870-এর আগের কথা বলছি, তখন এই তর্ক এসেছিল যে জৌনপুরের মৌলানা কেরামত আলী 1870-এ ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ নয়, কারণ এটা দারুল ইসলাম না হইতে পারে, কিন্তু এটা দারুল হার্ব নয়। আমি কথাটা বলছি, ভারতের মুসলমানদের আন্দোলনের একটা ইতিহাস তো আছে, সেখানে দেখা যায় অনেকে জুমা পড়তো না, যারা ওহাবি হয়ে চলে গেছিল, ব্রিটিশ বিরোধী প্রথম লড়াই যারা করে, অর্থাৎ 1857-এর পরে যারা সংগঠিতভাবে লড়াই করতে, তারা দেশের বাইরে চলে যায়। আবুল মনসুর আহমদের আত্মজীবনীমূলক বই, আমার দেখা রাজনীতি 50 বছর তার আত্মকথা, সেখানেও আছে। উইলিয়াম হান্টারের, ডব্লিউ হান্টারের যে বই ইন্ডিয়ান মুসলমান, সেখানেও আছে। এখান থেকে বহু লোক ওহাবি যুদ্ধে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ছেড়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চলে গেছে, রায়বেলিতে চলে গেছে, কিন্তু তারা এইখানে লড়াইটা করে নাই, কারণ এখানে এটা লড়াইয়ের ক্ষেত্র হিসেবে তাদের জন্য জয়ের কোনো সম্ভাবনা ছিল না। তো বর্তমানে বাংলাদেশের যে সমস্ত যুবক তরুণ এদিকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যও আমি বলবো, দেশবাসীর উদ্দেশ্যও বলবো, এই পথটা ভ্রান্ত। এই জন্য নয় যে ইসলাম এটা অনুমোদন করে কি করে না, সেই জন্য নয়, যুদ্ধের নিয়ম অনুসারে ওইটা ভ্রান্ত।
যে এইটা দিয়ে জয়ের কোনো সম্ভাবনা নেই। তবে আমি একটু কথা বলি, কথাটা ধরেই। জি জি ডক্টর হোসেন আলী ফরাজ, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আপনি সেই কথাটা বলেন। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরি এবং এইটা জানতে চাইবো যে তার সঙ্গে আপনার এই কথাটার সঙ্গে আপনি একটু মনে রাখবেন এবং আমাদেরকে বলবেন নিশ্চয়ই যে বিএনপি সহ নিবন্ধিত অনেক রাজনৈতিক দল 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল। আপনি জানেন এই সংসদের প্রায় অর্ধেকটা সময় পার হয়ে এসে তাদের সিদ্ধান্ত আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তারা ঠিক ছিল না আপনি ঠিক থাকলেন? ডক্টর হোসেন আলী ফরাজ, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর হোসেন আলী ফরাজি, 10ম সংসদে নির্বাচন বর্জন করলে বিএনপি ঠিক ছিল না, আপনারা নির্বাচন করে ঠিক করলেন, এখন পর্যন্ত সেটা কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে আপনি ডক্টর সলিমুল্লাহ খানের বক্তব্যের পক্ষে বলতে চাইছিলাম যে উনি 2টা বছর এটা ঠিকই, তারপর একটা আইডিওলজি হিসাবেও অনেকে এইটাকে গ্রহণ করতে পারে, ওই যেটা মানে অ্যানার্কিজম বলি, সন্ত্রাস বলি আর জঙ্গিবাদ বলি। এখন আইডিওলজি যদি কেউ ধরে, তার মাথা যদি সেইভাবে ওয়াশ করে, তাহলে আপনি শুধু তাকে প্রশাসন দিয়া মেরে কেটে আপনি পারবেন না। আপনাকে আবার ওই অ্যান্টিডোট যেটা মানে ডোজের অ্যান্টিডোট যদি আপনি না দিতে পারেন, ঔষধ যেটা ইসলাম কি বলে, যেটাতে ইসলামে মানে এটা জায়েজ না, এবং সেটা যদি এটা দেখা যায় কোরআন কি বলে, হাদিস কি বলে, মানে আমাদের সহি হাদিস কি বলে, ইসলামে মানুষ হত্যা নাই, এটা তো তাদের বুঝাইতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উদাহরণ দিই। একবার তখন যখন উহুদের যুদ্ধের সময়, মানে খন্দকের যুদ্ধের সময়, তারপরে পাঠাইলো তার এক সাহাবীকে যে ওরা বিরোধীরা কি করে, দেখো তোমরা কাফেররা কি করে। তখন আবু জাহেল তো প্রধান, আবু জাহেল যখন ঘুমাইছিল, সে তখন মনে করলো যে আমি তাকে এখনই খুন করি, যেহেতু কতল করে ফেলাই। সে না করে যখন কাঁদতে কাঁদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তাহলে তুমি কি করছো, যে আমি কাঁদো কেন? এই না না, তুমি যদি তাকে মারতা ঘুমান্ত অবস্থায়, তাই তো তুমি জাহান্নামে যাইতা, তা তুমি তো যেটা ভালো কাজ করেছো। অর্থাৎ ইসলামে আল্লাহর নবী কি বলেছে? তিনি শান্তি, তিনি হুদায়বিয়ার শান্তি করেছেন, তিনি ব্যাক করেছেন, তিনি মানে গুহায় পালিয়ে গেছেন, তিনি শান্তির জন্য সবকিছু করেন। মদিনার সনদ আমরা পড়ে দেখেছি সব জায়গায়। সুতরাং ইসলামে এই সংঘাতও নাই, হত্যাও নাই। হত্যা একটা মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করা হয়, এটা যদি বলা হয়, তাহলে আমরা শিশু হত্যা করতে পারি না, নারী হত্যা করতে পারি না, বেসামরিক সিভিল পিপলকে হত্যা করতে পারি না, মানে কোনো মানুষকে হত্যা করা যায় না। সুতরাং এই যে মাথায় যেটা ঢুকানো হয়েছে, সেটা ইসলামিক আদর্শ দিয়েই তাদের বুঝাতে হবে। সেটা এমনি সাধারণ মানুষ বুঝাইলে হবে না। আমাদের দেশেও বহু মানে ওলামে আছে, মুফতি আছে, মুফাজ্জির কোরআন আছেন, মুহাদ্দিসে হাদিস আছেন, ইসলামী বিষয় আছেন, তারা যদি টিভি চ্যানেল এবং বক্তৃতা বুঝাই দেয় তাহলে হবে। এটা হলো মূল কথা। আর 2 নাম্বার যেটা হলো যে ইলেকশন, এটা তাদের বুঝাতে হবে। এটা কিন্তু বললেই হবে না। তাদের যে গ্রামে গ্রামে যে মানে তারা মাহফিল করে, সেখানে তারা সত্য জিনিসটা ফুটিয়ে তুলুক, তাহলে সাধারণ মানুষ সব বুঝে যাবে, জুমার নামাজে বুঝে যাবে, টিভি চ্যানেলে এটা দরকার। আর এখন সংসদ নির্বাচনটা হচ্ছে, আমাদের একটা কনস্টিটিউশন আছে, নিশ্চয়ই এটা আপনারা জানেন, যে একটা বাংলাদেশের সংবিধান একেবারে রেভলিউশনারি একটা কনস্টিটিউশন, যে একটা স্বাধীনতার পরে খুব স্বল্প সময়ের ভিতর, 1 বছরও লাগে নাই, এমনি 16 ডিসেম্বর সেটা কার্যকরী করে, 4 নভেম্বর সেটা পাস করে। তা আমাদের এই সংবিধানটা মানে বিশ্বের একটি মানে গ্রহণযোগ্য সংবিধান, যদি এখানে কিছু মানে বৈপরীত্য আমার দৃষ্টিতে আছে, যেটা আমি আলোচনা করতে পারি সংসদে বাইরে না, কিছু মানে ওভারল্যাপিং আছে, কিছু জায়গায় অসামঞ্জস্যতা আছে, কিছুটা পূর্ণতা নাই, দ্বিরর্থক আছে, অর্থ বোধ অনেক কিছু এগুলা পরিবর্তন দরকার। তারপরও ইট ইজ দ্য বেস্ট, তারপরও এটা বেস্ট। সুতরাং আমাদের সংবিধানে আছে যে নির্বাচন, সেখানে আর্টিকেল 118 থেকে 19-20 যেহেতু নির্বাচন করা লাগবে, পার্লামেন্টে তো নির্বাচনের বিকল্প ক্ষমতা হস্তান্তর কোনো পথ নাই, তাহলে অনাদিকাল to প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি থাকবেন। আপনি 5 বারের সংসদ সদস্য, এইবার নির্বাচন করার সময় আপনাকে নির্বাচন থেকে সরকার সাহায্য করছে, স্বতন্ত্র আনারসে, এবার স্বতন্ত্র আনারসে। তা আমি সরকার সাহায্য করেছে কেন? আগেরবারে 8-এ আমি হইতে পারি নাই, আমার লাগি কন্টেস্ট হয়েছে আওয়ামী লীগের, এইবার সরকার সাহায্য করেছে। এবারে না, আমি একা করেছি এবং আমার লাগে আওয়ামী লীগের লাগে তীব্র কন্টেস্ট হয়েছে। আমার ফিলোসফি এইটা যে যেহেতু ইলেকশন হচ্ছে, আমি জনগণের প্রতিনিধিত্ব করে আসছি, জনগণের সেবা করা দরকার, জনগণের কথা বলা দরকার, সুতরাং এখানে নির্বাচন করতে হবে। নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে। হ্যাঁ, সুস্থ হয়েছে আমার এই নির্বাচন 100% ফেয়ার। এটা আমি এই জন্য আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আমার ইলেকশনে। সেই জন্য যারা করে নাই তারা তো এখন বুঝতে পারে যে আমরা ভুল করেছি। ইলেকশন তো তারা করতে পারতো, যেভাবে প্রপোজাল দিয়েছিল সেই প্রপোজালের মাধ্যমে ইলেকশন করা যায়। আপনি ইলেকশন করা জানেন, আপনি কেমন করে বলেন? ইন্ডিয়াতে সরি
টিএন সেশন যুগে যুগে একজন না হোক একদম ইনস্টিটিউশন দাঁড় করে গেছে। ইন্দিরা গান্ধী পাওয়ারে ইলেকশন করে ফ্রি ফেয়ার ইলেকশন তারা করে নাই, সেই ধারাবাহিকতা এখনো চলে আছে। আমাদের দেশে চিফ জাস্টিস রায় দেয় না, প্রাইম মিনিস্টারের কথা কি শোনে নাকি? অনেক রায় দিয়ে দেয় যেটা প্রাইম মিনিস্টার বা অথবা তার সরকার বা দল যেটা পছন্দ করে না, শুধু পারে না। এটা ব্যক্তির পার্সোনালিটির উপর নির্ভর করে, তার মেন্টালিটির উপর নির্ভর করে, তার অনেস্টির উপর নির্ভর করে, তার শক্তি কতটুকু আছে সেইটা। সুতরাং আমাদের দেশে ইলেকশন যেভাবে তখন তৎকালীন সময় অনেক প্রধানমন্ত্রী আহ্বান করেছিল, সেটা যদি বিএনপি করতো, ইট ওয়াজ দ্য গুড ডিসিশন হইতো। তাদের না করায় আপনাকে ধন্যবাদ এবং তারা ভুল করেছে। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির আগে ডক্টর সলিমুল্লাহ খান, আমরা দুই একটি দর্শকের মতামত, অনেকগুলি মতামত এসেছে, দুই একটি দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে। তাজউদ্দিন উনি বলছেন জামাত শিবিরের কাছে অস্ত্র পেলে সেটা জঙ্গিবাদ হয়, কিন্তু ছাত্রলীগের কাছে অস্ত্র পেলে সেটা জঙ্গি হয় না, কেন সেটা জানাবেন কি? আরেকটি ক্ষেত্রে এরকম একটি প্রস্তাব এসেছে, ওসমান উনি বলছেন ডক্টর সলিমুল্লাহ খান সাহেবের মতো নিউট্রাল সোশ্যাল লিডারদের কম্বিনেশনের মাধ্যমে কিভাবে ন্যাশনাল কনভেনশন হতে পারে তার একটা ফর্মুলা দেয়া যায় কিনা। ডক্টর সলিমুল্লাহ খান, আমি দর্শকের কথার সূত্র ধরে আমাদের প্রশ্নের সাথে মিলিয়ে এই একটি বলতে চাই যে আমরা যদি সত্যি একটি জাতীয় ঐক্যমতের একটি ফর্মুলা চাই, সেই ফর্মুলাটি কি ধরনের হতে পারে? আপনি এই বিষয়ে কোনো কিছু চিন্তা করছেন কিনা, চিন্তা আমাদের জানাবেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে মানে দর্শকরা জানতে চাইছেন যে আপনার কোনো একটা ফর্মুলা আছে কিনা যার মাধ্যমে জাতীয় ঐক্য বা এই সমস্যা মোকাবেলা করা যায়, সেটি যে নামে হোক, ঐক্য বা ঐক্য নয়, যে নামে হোক। পাশাপাশি জাতীয় ঐক্য বা এই সমস্যা মোকাবেলা করা যায়, সেটি যে নামে হোক, ঐক্য বা ঐক্য নয়, যে নামে হোক। পাশাপাশি আরেকটু প্রশ্নটার একটু ইয়ে করতে চাই যে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যাকে অনেকে সামনে আনছেন এই জঙ্গিবাদের কারণে, সেটিতেও একটু আপনি আলোকপাত করবেন কিনা। না, আপনি প্রশ্নগুলো আগেও করেছেন। আমি প্রথমে বলতে চাই, ঐক্যের ফর্মুলা ক্যাপসুল আকারে বিক্রয় করা যাবে না। তার মধ্যে অনেক রকমের অধ্যায় আছে, অনেক কেতাব উল্টাতে হবে। কিন্তু একজন যে প্রশ্ন করেছেন, এই যে অস্ত্র যখন শিবিরের হাতে পাওয়া যায় তখন তাকে জঙ্গিবাদ বলে, ছাত্রলীগের হাতে পাওয়া গেলে জঙ্গিবাদ বলা হয় না, তার একটা কারণ আছে। কিন্তু যারা সন্ত্রাস ব্যবহার করে, অর্থাৎ মানুষকে ভয় পাইয়ে উদ্দেশ্য সিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য দুরকম থাকে। এখন যারা ইসলামের নামে সন্ত্রাস করছে, তাদের উদ্দেশ্য তারা মনে যে কোনো একটা লোককে, একটা নিরীহ ভারতীয় মেয়েকে যেখানে হত্যা করেছে, তার গায়ের উপর পা দিয়ে সে ছবি তুলছে। যে ছবি তুলে সে কি বলছে যে আমরা আমাদের উদ্দেশ্য সিদ্ধ করেছি, এগুলিকে আমরা মেরেছি। এই যে এখন আমাদের পুলিশ বাহিনী নাকি তাদের পেটের থেকে কিছু জিনিস আলামত নিচে দেখার জন্য ওরা নেশা করেছিল কিনা, কিন্তু নেশাটা তো মনের মধ্যেই হয়েছে। ওই নেশাটা হচ্ছে কি, তারা মনে করে ডিস্ট্রাকশন অফ দি অবজেক্ট অফ ইভল, অর্থাৎ যেটা তার অপপদার্থ বলে সে মনে করে, সেটাকে হত্যা করা একটা তার জন্য লাভজনক। এইটা নিয়ে সে উদ্দেশ্যে পড়বে, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু আর কিছু লোক আছে যারা অন্যভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, সেটা রক্ষা করার জন্য মাঝে মাঝে তারা খুচরা সন্ত্রাস করে। কতগুলো যে পাইকারি সন্ত্রাস, কতগুলো যে খুচরা সন্ত্রাস। হাতের একটা বন্দুক দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা কিসের অংশ। এটা সেনাবাহিনীর অংশ হইতে পারে, অথবা একটা বিচ্ছিন্ন লোকের হাতের বন্দুক হতে পারে। এই জন্য আমরা বলি যে আন্দোলনের যে রাজনৈতিক তাৎপর্য, সেটা দেখে বলা হয় শিবিরের হাতে থাকলে এটা সন্ত্রাস হয়। আর যারা ক্ষমতায় আছে, তারা মাঝে মাঝে ব্যক্তিগত সুবিধার জন্য নিজের দলের ফ্যাকশনের আরেকজনকে মেরে পদাধিকার দখল করার জন্য অনেক সময় তারা এটা করে। আমি কথাটাকে পরিষ্কার করার জন্য বলি যে উদ্দেশ্যের উপরেই নির্ভর করে যে আপনার প্রয়োগটার অর্থ কি হবে। এখন উদ্দেশ্যটা আপনি কিভাবে দেখবেন, ওই বন্দুকের মধ্যে দেখবেন না। হত্যা তো হত্যাই, কিন্তু হত্যা কি উদ্দেশ্যে করা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন, আপনি দেশের যে ঐক্যমতের ভিত্তিতে কথা বলছেন, হ্যাঁ, প্রতিনিধিত্বের যে পদ্ধতি আমাদের সংবিধানে আছে, সেটা হচ্ছে আমরা অঞ্চল ভিত্তিতে দেশটাকে 300 ভাগে ভাগ করেছি। সেইগুলি থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হন। তাতে কিন্তু বিভিন্ন শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ লোক বাদ পড়ে যেতে পারে, নির্বাচনে এসে না আসতে পারে, কিন্তু তাদের মতামতকেও নেওয়া দরকার। এই জন্য আমি একটা কথা বলি, আমাদের যে উচ্চ আদালত, যাকে আমরা সবাই সম্মান করি, যার বিরুদ্ধে কথা বলে আদালত অবমাননা হয়, যারা সংবিধানের কোনো কোনো অংশকে ভিত্তি করে অন্য কোনো অংশকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে, সংগতিপূর্ণ নয় বলে, মৌলিকাধিকারের পরিপন্থী বলে তারা ঘোষণা করতে পারে, তাহলে এই যে আমরা যেটা নাম যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা জুডিশিয়াল ফ্রিডম, সেটা এখানে আমরা সম্মান করি। তারা তো নির্বাচিত হননি। নির্বাচনের বাইরেও যে বর্তমান রাষ্ট্র আছে, আমাদের সেনাবাহিনীতে নির্বাচিত নয়, তারা নির্বাচিত লোকদের অধীনে চলে। এই তো এখন বলে আরেকটা কথা আছে, একাডেমিক ফ্রিডম, যেটার কথা ওনারা বলতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয় বা দেশের উচ্চ জ্ঞানের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকেও আমি উচ্চ আদালতের যে স্বাধীনতা, তার সাথে তুলনামূলকভাবে বলতে চাই, তাদেরও স্বাধীনতা থাকা দরকার। এখন যখন দেশের সন্ত্রাস এবং এই সমস্ত নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেয়, তখন যেটা সবচেয়ে প্রথম বলি হয়
একাডেমিক ফ্রিডম, আপনি খোলা মনে আলোচনা করতে পারবেন না। উচ্চ আদালতের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে যায়, আমরা সেটা জানি, কখন দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে। এই জন্য বলছি উচ্চ আদালতের স্বাধীনতা যে কারণে আমাদের দরকার, যেটাকে আমরা নাম দিয়েছি রুল অফ ল, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির উপরে নির্ভর করে। অনুরূপভাবে দেশের যেটাকে আমরা একাডেমিক অটোনমি বা একাডেমিক ফ্রিডম বলি, সেটা তার মূল্য আমরা বুঝে উঠতে পারি না। আমরা মনে করি সবাইকে সরকারের কথা মেনে চলতে হবে। না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করার মতো শক্তি থাকতে হবে, কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এই জিনিসটা আমরা অনেক বুঝে উঠতে পারি না। আপনি যদি দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করেন, আপনি যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে সমালোচনা করেন, আপনি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সমালোচনা করেন, আপনার এটা দায়িত্ব নাগরিক হিসেবে, কারণ দেশটা আপনি কার কাছে বিক্রি করে দেননি। এবং অথচ এই সমালোচনা করলে যদি মনে করা হয়, তখন আপনাকে পদ থেকে তো বঞ্চিত করা হবে না, এমনকি আপনাকে আপনার চলাফেরার স্বাধীনতা, বাক স্বাধীনতা বা আপনার এমনকি জীবনের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হবে। আপনার 4টা মৌলিক স্বাধীনতা আছে। এটা হচ্ছে কি আপনার জীবনের স্বাধীনতা, মানে কেউ আপনাকে খুন করবে না, তাই না? আপনার যাকে বলা হয় আপনার যে ফ্রিডম অফ স্পিচ, এটা আপনি যা বলবেন শুধু তাই নয়, আপনাকে কেউ আবদ্ধ করবে না, এটা হচ্ছে লিবার্টি। আপনি জেলের ভিতরে যাবেন না, আপনাকে দাস বানাবে না কেউ, আপনার সম্পত্তি কেড়ে নেবে না, এবং আপনাকে দেশ থেকে বের করে দেবে না। অন্তত এই 4টা মৌলিক জাতিসংঘওয়ালারাও বলেছে হিউম্যান রাইটস এর মধ্যে কতগুলো ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলে, এই 4টা হলো ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। তো এইগুলো যদি বিপন্ন হয়, একটু ভাই লাগে একটু অ্যাড করি ভাই, আসলে যে সমস্যাটা তো আরেকটা জায়গায় আছে। আমরা যাদেরকে খুব গুরুত্ব দিই, সম্মান দিই, ইউনিভার্সিটি শিক্ষক বলেন, আপনি আরো পেশাজীবী বলেন, ডক্টরস কমিউনিটি বলেন, প্রকৌশলী বলেন, তারা দে হ্যাভ বিকাম মোর দ্যান দ্য পলিটিশিয়ান। এত দলীয়করণ তারা হয়েছে যে তার গবেষণা, তার লাইব্রেরি, তার পড়াশোনা, তার স্টাডি, তার রিসার্চ, তার রোগী দেখা, তার মানে সময় কাটানো, তার মানে ছাত্রদেরকে মানে ইথিক্স, মোরালিটি এবং এডুকেশন, এগুলো সব দেওয়ার চেয়ে সে সবচেয়ে আনন্দ পায় তার ছবিটাকে টিভিতে মানে মিনিস্টারের পাশে কখন দেখাবে, তখন মানে প্রাইম মিনিস্টারের কাছে কখন যাবে। এই যে কারণে এই যে দলীয়করণ, এই যে নগ্ন দলীয়করণ এবং নিজের স্বার্থের কারণে তারা যে আরো রাজনীতিটাকে আরো তারা জটিল করে তোলে, এবং সমাজের যে মানুষের চাহিদা, সাধারণ মানুষ যেটা চায় সেটা তারা মানে দিতে পারে না, ব্যর্থ। তারা মোর পলিটিশিয়ান হয়ে গেছে, এবং তাদের যে উদ্দেশ্য, যে মূল যে কাজ, সেখান থেকে তারা দূরে সরে গেছে অনেক। যে কারণে আজকে ছাত্র রাজনীতিতে বন্ধাত্ব নেমে গেছে, তারা চলে গেছে আজকের অনেকেই, যে কি করে তাড়াতাড়ি রাতারাতি বড়লোক হওয়া যায়। ছেলে তার বন্ধুকে মেরে ফেলে। আজকের এই তো কুমিল্লা ইউনিভার্সিটিতে কি ঘটে গেল, অনেক জায়গায়, আমি এগুলো নাম বলতে চাই না। আসলে সেই ছাত্ররা রাজনীতি নেই, শিক্ষকরা সেই রাজনীতি শিক্ষা দিচ্ছে না, তারা নিজেদের স্বার্থ হাসিল করবে, আর কীভাবে মোসাহাবি করবে, চাটুগেরগিরি করবে, বিসি হইবে, নাহলে প্রবিসি হবে, নাহলে অ্যাম্বাসেডার হবে, নাহলে কোথায় যাইয়ে পোস্ট নেবে, এটা নিয়েই তারা ব্যস্ত। ভালো পরামর্শও তো তারা দেয় না। সমস্যা তো সেখানে। আমি শেষ মিনিট হচ্ছে কি, আমি যেটা বলছিলাম, আমরা কাউন্টার টেরোরিজম কমিটি করব, এটা জাতিসংঘ বলে দিয়েছে, কিন্তু আইন খুব তাড়াহুড়া করে। একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সমস্ত আইনের সময় কোনো আলোচনা যেন না হয়। আমাদের এই যে বড় বড় ঘটনাগুলি হচ্ছে যুগান্তব্যাপী ঘটনা। 30 বছর আগে চেরনোবিলের দুর্ঘটনা হয়েছিল, সেটা থেকে রাশিয়ানরা এখনো বুঝে উঠতে পারে নাই, পৃথিবী এখনো বুঝে উঠতে পারে নাই, কিন্তু আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো বিদ্যুতের জন্যই করতেছি। এই যে সেটা কোনো আলোচনা ছাড়া করছে না। আমি বলছি কথা শুনে, যে এটা সংসদে আলোচনা করা যথেষ্ট নয়। আমি বলছি কোন জায়গায় আমরা সিভিল সোসাইটি যুক্ত হতে পারি, এই জিনিসগুলো, এইসব পর্যাপ্ত আলোচনা ছাড়া, সন্ত্রাস বিরোধী আইন, পর্যাপ্ত আলোচনা ছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটা যে জনগণকে, আমাদের সুলতানা কামাল আপা চমৎকার করে বলেছেন, ইমোশনাল ব্ল্যাকমেইলিং, এই ক্রাইসিসের সুযোগ নিয়ে আপনি এটা স্বাক্ষর করে নিলেন। আমি মনে করি সরকারের যদি পতন কথা হয়, সন্ত্রাসবাদীরা করবে না, এই পরিবেশবাদী এই অপদক্ষেপ থেকেই হবে। আমরা ডক্টর ওসামা আলী ফরাজি আপনার কাছে জানতে চাইবো যে ট্রিগার হ্যাপি বলে একটি কথা চালু আছে ইংরেজিতে, আপনারা কি আসলে যারা ল মেকার আছেন তারা খুব আইন বানাতে ভালোবাসেন, যে খুব বেশি আইন বানাচ্ছেন এরকম মনে হচ্ছে এবং আলোচনা করে? আমরা 40 সেকেন্ড, 30 সেকেন্ড। সরকার চালাতে গেলে তো আইন তৈরি করতেই হবে, কিন্তু আইন তৈরি তো অগণিত আইন, কিন্তু আইনটা প্রয়োগ করার মানসিকতা থাকতে হবে, যে আইনটা যেন আমি তৈরি করেছি এটা যেন প্রয়োগ করা হয়, আমি যেন মানি, আপনি যেন মানেন। আমার অ্যাডভাইস হলো যে অনেক বিষয়, যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা, ঢাকা আলাদা করার কথা, সেগুলো আপনারা আসলে সংসদের ডিসকাশন দিয়ে খুব সহজে পাস করে নিলেন? না, আমরা অগণিত আইন আছে। কিছুদিন আগে একটা আইন হয়েছে, মানে কয়েক বছর আগে,
পার্লামেন্টারি মানে যে স্টাডিজ মানে ইমপ্রুভমেন্ট গ্রুপ মানে ইনস্টিটিউশন, অর্থাৎ পার্লামেন্টটাকে কি করে আরো শক্তিশালী করা যায়, রিসার্চ করা যায়, আইন কানুন জানা যায়, সংবিধান জানা যায়, কিন্তু তার মানে বাস্তবায়ন নাই। আমাদের অম্বুডসম্যানের আইন আছে, নিয়োগ নাই। আমি যেটা বলতে চাই যে আইন করায় দোষের কিছু নাই, আইনের নিয়ে আলোচনা হয়, তা আলোচনা আরো বেশি সময় দেওয়া দরকার, সেটা ঠিকই। আমি এটা আরো সুশীল সমাজের সাথে আলোচনা করুক, মানে ওনাদের যারা করতে পারে আমাদের আলোচনার সুযোগ দেওয়া উচিত, সেটা আমি মনে করি। কিন্তু তারপরে যেটা আমি বলি, যেটা প্রশ্ন যে আইনটা বাস্তবায়ন হয় না কেন? আমরা আইনটা বাস্তবায়ন চাই, আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই। এটা যদি না হয় তাহলে তো মুখে মুখে বললে তো হবে না। সেটা আমরা ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।